প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে। এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমাদের এই সমন্বয়কদের মধ্যে শান্ত বা খুবই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী যে ছেলেটার নাম হচ্ছে নাহিদ ইসলাম। 5ই অগাস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি ওই মোবাইলে ফোন কল ফাঁসের নামে কিছু কথা তিনি তার কর্মীদেরকে বলতেছেন, হয়তো বা ভারত সরকার ওইভাবে অ্যালাউ করে না যে কোনো বক্তৃতা বা কোনো বিবৃতি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো ভাইরাল। ডক্টর ইউনূস মহা বিপদে পড়তে চলেছে। এইদিকে উপদেষ্টা নাহিদ ইসলামের সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন ভারত। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি টানাটানি না করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমাদের এই সমন্বয়কদের মধ্যে শান্ত বা খুবই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী যে ছেলেটার নাম হচ্ছে নাহিদ ইসলাম। খুব বেশি হাইপার হন না, কথাবার্তার মধ্যে যথেষ্ট ধীর শান্ত, বাট যেই কথাগুলো বলেন এক একটা কথায় পুরো একটা রাজ্য, একটা দল, একটা টিম তারা আওলায় যায়। আজকে নাহিদ ইসলাম যেই কথা বলেছে আমার একদম মনের কথা বলছে ভাই। বিভিন্ন সময় আমরা এই কথাগুলোই বলছি যখন ইস্যুটা হয় ভারত এবং ইস্যুটা হয় আমার দেশের নাগরিক। আমার দেশের নাগরিক বলতে হিন্দু হোক, মুসলিম হোক, কে কোন দল করি ডাজেন্ট ফ্যাক্ট, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা লড়াই করব, আমরা ঝগড়া করব, আমরা রাজপথে যাব, আমরা আবার পরের দিন মিলা যাব। কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে ওই ভারত থেকে ভারতের মন্ত্রীরা কখনো চট্টগ্রাম দখলের চিন্তা, কখনো বান্দরবনের দিকে ফোকাস, কখনো বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা, হিন্দুদের নিরাপত্তা ইস্যুতে এই যে ভারতের মানুষের সামনে একটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে। আমরা যেমন ধরেন ফিলিস্তিনে যখন মুসলিমরা এই ঘটনার শিকার হচ্ছে আমরা কথা বলতেছি, কেন আমি মুসলিম ওই মানুষটা মুসলিম। তদ্রুপ ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে যে ভুলভাল বিভিন্ন রকম তথ্য দেওয়া হয়, বিভিন্ন পুরান ফুটেজ এগুলোর নগদ বলে চালাই দেওয়া হয়, তো ভারতের হিন্দু মানুষদের মনে এটা ফিল হয়, আরে দেখো বাংলাদেশে হিন্দুদেরকে কী পরিমাণ নির্যাতন করা হচ্ছে। কিন্তু একটা মেইন স্ট্রিম টেলিভিশন মিডিয়া যখন মিথ্যা তথ্য দেয় তখন তো মানুষ একটা গুজবটা আর ধরতে পারে না। তো এরকম নানান ইস্যু নিয়ে গতকালকে নাহিদ যে বক্তব্য দিয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই। আ লিডার শুড বি লাইক দ্যাট, এরকম হইতে হবে, ম্যা করা যাবে না যখন রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে। বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছে নাহিদ, সেখানে প্রথম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ভারত আপনাদের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বারবার কথা বলছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন। তো নাহিদের এই জবাবটা আমার খুবই পছন্দ হয়েছে। নাহিদ বলছে এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এই বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। যেটা নিয়ে ভারতের বলা প্রয়োজন সেটা হলো জুলাই আগস্টের সংগঠিত গণহত্যা। তো এখানে নাহিদ চাইলে আরও একটা লাইন যোগ করতে পারতো, সম্ভবত তার পজিশন থেকে সেই কথাটা বলে নাই যে তোমরা আমার দেশের সংখ্যালঘু নিয়ে চিন্তা করো, আরে তোমার দেশে যে 20 কোটি মুসলিম আছে তোমরা তাদের কি পরিমাণ রাইটস দিচ্ছ ধর্মীয়। আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, আমাদের জনগণ যেভাবে আমরা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাহিরে দেখেন রাজনৈতিকভাবে আপনি জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগান, ভবিষ্যতে জামাতেরও এখন হিন্দু টিম হয়েছে, আপনি এখন জামাত হিন্দু মানুষ জামাত করছেন, তো কালকে ধরেন আওয়ামী লীগ ক্ষমতা দিলে আপনারা তখন মারবে, তখন আপনি বলবেন যে কি ভাই আমি হিন্দু আমার মারতেছে, এটা আওয়ামী লীগ এসে সংখ্যালঘু নির্যাতন করতেছে। ন, এতদিন যারা হিন্দুদের মধ্যে আওয়ামী লীগ করছে, জয় বাংলা করছে, তারা এখন নির্যাতনের শিকার হচ্ছে, সেম টু সেম মুসলমানও তো হচ্ছে, ওটা নিয়ে তো কেউ কথা বলছে না। বিষয়গুলো কিন্তু এরকম। তো নাহিদ এই জায়গাটা যোগ দিলেও পারতো যে তুমি তোমার দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কি করেছো, কিন্তু নাহিদ যতটুকু বলছে ফাইন, আর একটু বলতে হবে। তো নাহিদ ওইটা বললো যে এখানে এই প্রশ্ন করা যেতে পারে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত আসলে কি ধরনের সাহায্য করতে পারে, এই বিষয়ে কথা বলা প্রয়োজন। আরও বলতে চাই ভারতীয় গণমাধ্যম আমাদের সরকারকে নিয়ে ভুলভাল সংবাদ প্রচার করছে, ভারতের উচিত এই বিষয়ে একটা সীমা টানা। আমরা চাই তথ্যের ভিত্তিতে আলোচনা হোক। তো এখানে আপনার আচ্ছা আমি যদি দেখি এখানে অনেকগুলো বক্তব্য ছিল, বাট সংখ্যালঘুরা বলছে কথা হয়েছে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। নাহিদকে প্রশ্ন, তিনি বলছেন যে আমি তো বলবো অন্য কোনো সরকার সংখ্যালঘুদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি যে আমরা গত 3 মাসে করেছি। তাদের উপর থেকে সংখ্যালঘুদের আস্থা কমে গিয়েছিল আগের সরকারগুলোর উপর, আমাদের এসব ঠিক করতে হবে। তো যাই হোক, এখানে অনেক ধরনের বক্তব্য ছিল। আমি বারবার বলি ভারত যখন বাংলাদেশ ইস্যুতে সংখ্যালঘু কার্ডটা খেলতে চায়, সরকারে যেই থাকেন তাদের উচিত এটা নিয়ে কড়া ভাষায় একটা জবাব দেওয়া। তোমার দেশে সংখ্যালঘুদের তুমি কি খবর রাখছো, তোমার দেশের সংখ্যালঘুদের নিয়ে বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তিনি বক্তব্য দিচ্ছেন, তোমার দেশের সংখ্যালঘু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কথা বলছে যে তোমরা বিভাজিত হয়ে যাচ্ছ। সেখানে মুসলিমরা শুধু মাইনর কমিউনিটি না, সেখানে অন্যান্য ধর্মের এই যে শিখদের সাথে যা ঘটছে, খালিস্তানপন্থী আন্দোলনকে কেন্দ্র করে নানান ঘটনা ঘটছে, ভারতে অনেক ধর্মের মানুষ আছে, তো সেখানে মাইনরিটিটা কতটুকু মর্যাদা পাচ্ছে, বাংলাদেশ যতটুকু পাচ্ছে। আমার মনে হয় যে নাহিদ আরেকটু শক্ত ভাষায় ভবিষ্যতে জবাব দেবে, অন্তত এই ইস্যুতে কোনো আপোষ নাই। আমরা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে বাঙালি, একসাথে থাকবো, খামো, ঘুমামো, আমরা একসাথে গুটাগুটি করবো, আর পরে আবার ভালো হয়ে যাবো, দেশের প্রয়োজনে সবাই এক হয়ে যাবো। এইটাকে পুঁজি কইরা ওই আরেকখান থেকে এখানে ঢুকবেন এই লাইন নাই। 5ই অগাস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি ওই মোবাইলে ফোন কল ফাঁসের নামে কিছু কথা তিনি তার কর্মীদেরকে বলতেছেন, হয়তো বা ভারত সরকার ওইভাবে অ্যালাউ করে না যে কোনো বক্তৃতা বা কোনো বিবৃতি। তার কারণ হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যবসা বাণিজ্য আছে, আদানি মাদানি সহ এগুলো সকল, সুতরাং ভারত সরকার চায় না কি সামনাসামনি সম্পর্ক নষ্ট। কিন্তু ওই যে ওই ইনডাইরেক্টলি ফোন কল ফাঁসের মাধ্যমে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে এই 10ই নভেম্বর মুরুষের দিবস উপলক্ষে হাসিনা বলেছেন যে ট্রাম্পের ছবি নিয়ে আসবা, পরে এই ট্রাম্পের ছবি টবি নিয়ে আসলো অনেকে, এবং এই নিয়ে আবার ভারতের মিডিয়া সব মিলিয়ে আসলে একটা হজবরল অবস্থা আর কি। এবং এই 10ই নভেম্বর সেখানে ট্রাম্পের ছবি নিয়ে লোকজন আসলো, পুলিশ গ্রেপ্তার করলো, ভারতীয় মিডিয়া থেকে প্রচারণা চালানো হলো। তো এইসব বিষয় সব মিলিয়ে আসলে সরকার খুবই বিরক্ত।
কারণ আমরা মনে করেছিলাম যে হাসিনা পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরে হয়তো একটু অনুশোচনা বা অনুতাপ আছে, নিজেকে একটু সংশোধন করার চেষ্টা করতেছেন। না, কিছু না, তিনি মূলত ষড়যন্ত্র তিনি করে যাচ্ছেন। তো এই কারণেই সরকার একটা প্রতিবাদ জানিয়েছে ভারত সরকারের প্রতি। সেটা হচ্ছে যে দিল্লিতে বসে শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা ভালো চোখে দেখছে না অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। তিনি বলেন যে শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা ঠিক হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার এটাকে নেতিবাচকভাবে দেখছে। ফলে বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে তীব্র অসন্তোষ জানানো হয়েছে। পাশাপাশি ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে যে শেখ হাসিনা যেন সেখানে বসে বক্তব্য বা বিবৃতি না দিতে পারেন। আমাদের দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সেটির জন্য এই ধরনের বক্তব্য থেকে তাকে বিরত থাকা অত্যন্ত জরুরি। দেখেন, তার মানে ইনডাইরেক্টলি বলছে যে শেখ হাসিনা যদি বক্তব্য দেয় তাহলে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না। ভারতীয় কর্তৃপক্ষের বিষয়ে কোনো উত্তর দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন যে আমরা যখন বিষয়টি ভারতীয় রাষ্ট্রদূতের কাছে উত্থাপন করেছিলাম তখন জানিয়েছিলেন যে তিনি বিষয়টি তার সরকারের কাছে জানাবেন। আমরা আসলে সত্যিকার অর্থে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো জবাব পাই নাই। তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাকে ভারত থেকে প্রত্যাবর্তন করা হবে কিনা জানতে চাইলে তৌফিক হাসান বলেন যে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয় তখন আমরা যথাযথ পদক্ষেপ নেব, কিন্তু আমাদের এরকমভাবে এখনো জানানো হয়নি। জরুরি প্রয়োজনে ভারতের ভিসা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে তার সমাধান সরকার কাজ করতেছে বলে তিনি এই কথা বলেন। তো আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে এই যে প্রতিবাদ জানানো হলো এটা খুব জরুরি ছিল, কারণ আমাদের আসলে প্রতিবাদ জারি রাখতে হবে। ভারত অনেক বড় দেশ, তাদের শক্তি অনেক বেশি, তাদের প্রভাব অনেক বেশি, কিন্তু আমরা ছোট দেশ বলে চুপ করে থাকবো তা না। আমার যতটুকু সামর্থ্য আছে আমাদের অনবরত এই যে প্রতিবাদটা জারি রাখতে হবে। গত 15 বছর ধরে হাসিনার যেই নতজানু পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা ছোট হতে পারি, বাট আমাদের হুঙ্কারটা হতে হবে বাঘের মতো। আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের এত ব্যবসা বাণিজ্য, এত সম্পর্ক, যেগুলো কিন্তু ভারতই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের মানুষকে ভারত ভিসা দিচ্ছে না, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে ভাই? ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে পয়সা এক্সপেন্ড করতো, এখন মানুষ কি করে? মানুষ তো ঠিকই হলিডেতে যায়। কোথায় যায়? শ্রীলঙ্কা যায়, মালদ্বীপ যায়, বা মালয়েশিয়া যায়, যায় তো। কাজে ভারত ইনকাম থেকে বঞ্চিত হচ্ছে। ভারত বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশ ভারত থেকে বিলিয়ন 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 ডলারের মাল কিনে। বিভিন্ন চুক্তি আছে, যদিও সেই চুক্তিগুলো অসম চুক্তি, এগুলো আসলে ভারতকে বেশি লাভবান করে। তো এত কিছুর পরেও হাসিনার মতো একজন অপরাধী, যিনি গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, তিনি ভারতে বসে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করবেন এবং বাংলাদেশ সরকার বসে থাকবে, এটা কোনোভাবেই হতে পারে না। এজন্য শক্ত একটা পদক্ষেপ নিতে হবে যে আপনারা তাকে হয় ফেরত দিন, আর যদি তাকে আপনারা রাখতেই চান তাহলে আমাদের এই আদালতের বিচারের রায় না হওয়া পর্যন্ত তাকে বলেন মুখ বন্ধ রাখতে, এবং তারপর তাকে ফেরত দিন। কারণ এত বড় বাংলাদেশের ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা চালিয়ে যিনি পালিয়ে গেছেন তার বিচার করা জরুরি, তাকে আমরা ফেরত চাই। এটা ভারতকে বলতে হবে। সম্পর্ক থাকবে সেটা পরের বিষয়, কিন্তু এই কথাগুলো বলা খুব জরুরি। একটা জিনিস মনে রাখবেন যে আন্তর্জাতিক কূটনীতি কিন্তু কোনো দয়া মায়া মানবিকতায় হয় না। এখানে আপনি যতই আপনার অধিকার বেশি চাইবেন ততই অন্য দেশ নড়ে চড়ে বসবে। আপনি চুপ থাকলে তারা আপনাকে দিনের পর দিন ইগনোর করবে। এটা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। এই পৃথিবীতে ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। আজকে আওয়ামী লীগ যেই কনস্পারেসি করতেছে, হাসিনা ভারতে বসে বসে যে কনস্পারেসি করতেছে, এই কনস্পারেসি করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গুম করেছে, খুন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, গুজব ছড়িয়েছে। ক্ষমতায় যাওয়ার পরেও কিন্তু তারা এই যে ভুল করেছে, এই যে গত 15 বছর ধরে হাজার হাজার লোককে গুম খুন এবং এই জুলাই আগস্ট পর্যন্ত 2 সপ্তাহে প্রায় 1,500 মানুষ হত্যা, 5,000 মানুষ পঙ্গু, এতে কিন্তু কোনো অনুশোচনা নাই। আওয়ামী লীগের লোকেরা বলে যে এগুলো ষড়যন্ত্র ছিল। তাহলে এই যে ভিডিওতে দেখলাম যে পুলিশ গুলি করেছে, মিলিটারি গুলি করতেছে, বলে এগুলা ওই যে পুলিশের পোশাক পরা বিএনপি জামাতের লোকজন। আর ডক্টর ইউনূস তো বলেছেন এগুলো পরিকল্পিত ছিল। তারপরে ওই যে ব্রিগেডের শাখাত হোসেন বলেছেন যে ওই যে 7.62 রাইফেল, এই রাইফেলের গুলি করতে গেলে এটা তো পুলিশ ব্যবহার করে না। অথচ আমরা প্রমাণ করে দেখিয়েছি যে 7.62 রাইফেল শেখ হাসিনা প্রচুর আমদানি করেছে। আমদানি করে রাইফেলগুলো পুলিশ এবং সেনাবাহিনী হাতে তুলে দিয়েছে শুধু বিএনপিকে দমন করার জন্য, এবং তারা ওই আন্দোলনের সময় এই 7.62 রাইফেলগুলো নির্বিচারে ব্যবহার করেছে, এবং ওই রাইফেল সহ সামাজিক মাধ্যমে প্রচুর ছবিও ভাইরাল হয়েছে। কাজে যেই শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন 4 আগস্ট, ও দিন ছিল ভয়াবহ হত্যার দিন, 100 জন মারা গেছে। ওই দিন ছাত্রলীগের হাতে অন্তত 60 থেকে 70 জন মানুষ মারা গেছে। ছাত্রলীগের হাতে পিস্তল ছিল, ছাত্রলীগের হাতে চাপাতি ছিল, এগুলো ছিল। আসলে সব বলাও যায় না, ফেসবুক রেস্ট্রিকশন দিয়ে দেয়। কোনো অনুশোচনা নাই। ওরা কনস্পারেসি থিওরি খুঁজে বেড়ায় যে আমাদেরকে ষড়যন্ত্র করে নামানো হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, জনগণ কখনো কাউকে ক্ষমা করে না। জনগণ, আমি জানি না আপনারা আবার রাজনীতিতে পুনর্বাসিত হবেন কিনা, কারণ যেভাবে বিএনপি আওয়ামী লীগের ত্রাণকর্তা হিসাবে নেমেছে, আবার ডক্টর শফিকুর রহমান বলতেছেন জামাতের আমির যে ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। আমি জানি না আওয়ামী লীগ কোনোদিন এই রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে কিনা, পারতেও পারে, কিন্তু জনগণ কখনো কিন্তু ভুলে না। একটা জিনিস মনে রাখবেন, জামাত ইসলাম এখন একটা মজলুমের দল, প্রচুর জনসমর্থন, কিন্তু তারপরেও 71 সালে তাদের ভূমিকার জন্য কিন্তু তাদেরকে এখনো প্রশ্নের সম্মুখীন হতে হয়, এবং কিয়ামত পর্যন্ত হতে হবে। 21 আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিল। বিএনপি বলে যে আমরা দায়ী না, আমরা জানতাম না, হতে পারে, কিন্তু ওই গ্রেনেড হামলার পরে যে জজ মিয়া নাটক সাজানো হয়েছিল, জজ মিয়া নাটক, এটা কি বিএনপি স্বীকার করতে পারবে? তো এই ব্যাপারে কিন্তু বিএনপিকে প্রশ্নের জবাব দিতে হয়। যে 21 আগস্ট আপনাদের সরকারের আমলে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হলো, সেখানে এত লোক মারা গেল, শেখ হাসিনার জন্য জীবিত হয়ে ফিরে আসলো। সুতরাং দল হিসাবে এই আওয়ামী লীগকে কিয়ামতের আগ পর্যন্ত এই গত 15 বছর যেসব অন্যায় অপকর্ম করেছে সেগুলোর জন্য তাদেরকে বারে বারে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং আমি মনে করি তাদেরকে ক্ষমা চেয়ে
তওবা করে এবং যারা যারা এই অপকর্মের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ তাদেরকে দল থেকে বহিষ্কার করে দলটা নতুন করে পুনর্গঠন না করলে তাদের রাজনীতিতে ফিরা অনেক কঠিন হয়ে যাবে এবং অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। এবং আমি মনে করি যে বর্তমান সরকার থেকে শুরু করে পরবর্তী যে সরকার আসবে তাদেরই উচিত যে ভারতকে অনবরত চাপে রাখা, যে একজন খুনি গণহত্যা করে এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, সুতরাং তাকে তোমরা ফেরত দাও। কারণ এর সঙ্গে দয়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনি যদি হাসিনাকে স্পেস দেন, হাসিনা এটাকে আপনার দুর্বলতা ভেবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই চাইবে। কারণ হাসিনা তো আর কোনো ন্যারেটিভ নাই, তারা গণহত্যা করে পালিয়ে গেছে। এখন তাদের একটাই আশা, সেটা হচ্ছে যে এই সরকার ব্যর্থ হলেই তারা চট করে ঢুকে পড়ার চেষ্টা করবে এবং সেই সুযোগটা আসলে দেওয়া ঠিক হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা চাঞ্চল্যকর তথ্য পেলেন ভিডিওতে। গোটা নেট দুনিয়ায় ভিডিওগুলো ভাইরাল। কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং ডক্টর ইউনূস ক্ষমতা হারাতে চলেছেন। আজকের এই ভিডিওটিতে আরও বিস্তারিত আলোচনা করা হলো। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে উপদেষ্টা নাহিদ। আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে সচিবালয়ের সামনে এসেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সোমবার বিকেল ৩টার দিকে সেখানে উপস্থিত হন তিনি। শিক্ষার্থীদের ৫ দফা দাবি আগামী ৩ দিনের মধ্যে পূরণের আশ্বাস দিয়ে নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের সকল দাবি যৌক্তিক, এর সাথে আমি একমত। তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্টে থাকে, তাহলে হল নেই। শিক্ষার্থীদের দ্বিতীয় ক্যাম্পাসের দাবি সম্পূর্ণ যৌক্তিক। শিক্ষার্থীদের দাবির সাথে আমি পুরোপুরি একমত। আমরা ৩ দিনের মধ্যে হল করে দিতে পারবো না, কিন্তু অর্মির কাছে হস্তান্তর করতে পারি, কিন্তু এর জন্য আমাদের বসতে হবে। আমরা ৩ দিনের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর নিকট হস্তান্তর করব এবং যেভাবে দেওয়া যায় সেই কাজ করব। এ সময় সচিবালয়ে সচিব শিক্ষার্থীদের অপমান করেছে। এ প্রসঙ্গে বলেন, সচিব ও সংশ্লিষ্টরা যারা শিক্ষার্থীদের অপমান করে ফিরিয়ে দিয়েছে, এর জন্য তিনি এবং সংশ্লিষ্টরা ক্ষমা চাইবেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা ৩ কর্মদিবস সময় দিচ্ছি, আর সেই সাথে হিট প্রজেক্টের ব্যাপারে আজকেই সিদ্ধান্ত চাই। আমাদের সামনে শিক্ষা উপদেষ্টাকে এসে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে, এমনই ঘোষণা দিলেন সাধারণ শিক্ষার্থীরা। এইদিকে আবার ডক্টর ইউনূস কঠিন বিপদের মধ্যে পড়েছে। এইদিকে আবার উপদেষ্টা নাহিদ ইসলাম কঠিন বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপদেষ্টা নাহিদকে বারবার হুমকি দিচ্ছেন তিনি যেন চুপ থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওগুলো, চাঞ্চল্যকর তথ্যগুলো গোটা নেট দুনিয়ায় একেবারেই ভাইরাল। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন। আপনারা যদি কিছু বলতে চান এই সম্পর্কে আপনাদের মূল্যবান ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।